প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। আজকে আমরা একদম প্রথম চ্যাপ্টার বেসিক, তাই না, হিসাব বিজ্ঞান পরিচিতি শিখবো। সো এই টপিকটার সাথে কিন্তু হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের মোটামুটি বলা যায় প্রত্যেকটা টপিকে জড়িত, ঠিক আছে? তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে আমাদের নতুন ব্যাচ। সো টেস্ট পরবর্তী ফাইনাল ডিভিশন ও টেস্ট পেপার সলিউশন ক্লাসে। সো এই ক্লাসে আমরা ইনশাল্লাহ বিগত সালের প্রশ্ন সলভ করব, টেস্ট পেপার সলভ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় যে কলেজগুলো আছে কলেজগুলোর কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো আমি হচ্ছি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো যারা আমার ক্লাস কোর্স আগে হয়তো চিনো, এখানে আমি যতটুকু জানি ম্যাক্সিমামই হচ্ছে নতুন স্টুডেন্ট, তাই তো? সো যাই হোক, সমস্যা নাইকা। তো বিশেষ করে আজকেই তোমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, তার মানে অবশ্যই তোমাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে হবে, দেন হচ্ছে আমাদের ক্লাস শুরু করতে হবে, ঠিক আছে? তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসটিতে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সাথে সাথে আস্ক করবা। ওকে ওকে, সো আমাদের সাথে যুক্ত হইছো। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশন দাও, দ্রুত জয়েন হয়ে নেক। আমি জাস্ট প্রথমে তোমাদের সাথে একটু কথা বলে দেন ক্লাসটি শুরু করব, বিকজ আমি এখনও জানি না যে তোমাদের বেসিক কতটুকু ক্লাস ক্লিয়ার আছে। মিমাক্তা যুক্ত হয়েছে আমাদের সাথে, ওকে গ্রেট। সঞ্জিদা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। ওকে, সো আমি আশা করি এখানে যারাই যুক্ত হইছো সবার বেসিক ক্লিয়ার আছে, এবং এই সময় এসে যদি বলো যে ভাই আমার বেসিক ক্লিয়ার নাই, তাহলে এটা মানে মেনে নেওয়া যায় না এরকম। তবে অনেকের প্রবলেম থাকে, প্রবলেমের কারণে হয়তো পড়াশোনা অনেকে করতে পারো না, ওইটা কনসিডার করা যাবে। কিন্তু শুরুতে আমাকে বলো মোটামুটি তো সবারই বেসিক ক্লিয়ার, তাই তো? আর আমি যখন এমসিকিউ সলভ করাবো বা সিকিউ সলভ করাবো, সো আশা করি তুমি ওইখান থেকেই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবো, এমনভাবে শেখাবো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে শাকিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে ভাইয়া আমাদের বেসিক একদমই ক্লিয়ার না, তাহলে সেটাও শেয়ার করতে পারো। আর যদি বেসিক ক্লিয়ার থাকে, আমি কিন্তু প্রথম ক্লাসে বিশেষ করে তোমাদের থিওরিটিক্যাল পার্টটাও নিয়ে আসছি, যদি প্রয়োজন হয় কিছু দেখাই দিলাম, ঠিক আছে? আর এমসিকিউ সলভ করবো আজকে আমরা। আর প্রথম চ্যাপ্টারে কিন্তু সিকিউ নাইকা, বিশেষ করে 25 সালের এইচএসসি 2025 বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করবো, এবং এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করে দিব। তার আগে আমাকে একটু শুরুতেই বলো ভাইয়া পুরা, যারা এখানে যুক্ত হয়েছে অনেকে আমাদের আগের ব্যাচের আসো, এবং যারা একদমই নতুন তারা একটু বলো আমাকে যে বেসিকটা ক্লিয়ার আছে কিনা, তোমাদের বেসিক কতটুকু ক্লিয়ার আছে এটা আমাকে একটু বলো। বেসিক কতটুকু ক্লিয়ার আছে তোমাদের? জি ভাই, বেসিক ক্লিয়ার, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি তোমরা একটু মতামত দাও শুরুতেই, তোমাদের একটু মতামত নিচ্ছি, হ্যাঁ। ওকে, আর কয়েকজন বলো, দেন আমরা শুরু করব। ওকে, আবির হোসেন যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো, টাইম ওয়েস্ট করে লাভ নাই। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। আমি একটু প্রাথমিক আলোচনা করে দেন হচ্ছে ক্লাসে যাচ্ছি, যেহেতু প্রথম ক্লাস। তো দেখো, কিছুটা ক্লিয়ার আছে, কিছুটা ক্লিয়ার আছে এরকম কথা বললে হবে না। সো আমাদের ক্লিয়ার থাকতে হবে একদম 100-100। বেসিক ক্লিয়ার থাকতে হবে একদম 100-100, কারণ হচ্ছে পরীক্ষা ভালো করতে হলে বেসিক ক্লিয়ারের কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখনো সময় আছে, যদি কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম থাকে সেটা এখনই ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? জি ক্লিয়ার আছে কিছুটা, ওকে গ্রেট। তাহলে আবার শুরু করি। তো দেখো, হিসাব বিজ্ঞান যদি আমরা শিখি তাহলে অবশ্যই আমাদের জানতে হবে না যে হিসাব বিজ্ঞানের আসলে উদ্দেশ্যটা কি, কেন আমরা শিখবো। হিসাব বিজ্ঞানের বেসিক যে টার্মগুলো সেগুলো জানা লাগবে, ঠিক আছে? দেখো, তুমি আইসিসিতে কোনোভাবে ধরো 10 পাস করতে পারবা, কিন্তু পরবর্তীতে চিন্তা করতে হবে না অ্যাডমিশনে কী হবে, যদি বেসিক ক্লিয়ার না থাকে অ্যাডমিশনে কী হবে, ঠিক আছে? তো এই জন্য যেই সাবজেক্ট পড়বা, যখনই পড়বা, বেসিক একদম 100-100 ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো যেটা বলছিলাম যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা বলো তো? প্রধান উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক যে ব্যবহারকারী আছে, হ্যাঁ, এই বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা।
বাহ্যিক যে ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। এই তথ্য সরবরাহ করা, তার মানে বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা এটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তার মানে ভাইয়া মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। তো আমরা শুধু এই পয়েন্টটা জানি যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, মানে যারা বাইরের ব্যবহারকারী তাদেরকে তথ্য সরবরাহ করা। এখন বাহ্যিক ব্যবহারকারী কারা যদি প্রশ্ন আসে, নিচের কোনটি বাহ্যিক ব্যবহারকারী বা নিচের কে বাহ্যিক ব্যবহারকারী কোশ্চেন আসে না, নিচের কে অভ্যন্তরীণ ব্যবহারকারী কোশ্চেন আসে না, তাহলে জানতে হবে না বাহ্যিক ব্যবহারকারী কারা। যেমন ধরো শেয়ার হোল্ডার, পাওনাদার, বিনিয়োগকারী, এরা হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী। তো এরা যাতে একটা ডিসিশন মেক করতে পারে এই জন্য মূলত তথ্য সরবরাহ করা হয়। তথ্য সরবরাহ কোথা থেকে? আর্থিক অবস্থার বিবরী থেকে। ঠিক আছে, আর হিসাব বিজ্ঞান এই তথ্য সরবরাহ করে, এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। ঠিক আছে, তো এটা জানবা। তো আমরা নর্মালি হচ্ছে একটা উদ্দেশ্য শিখি, সেটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্যটা। কিন্তু প্রাথমিক উদ্দেশ্য কি বলো তো? প্রাথমিক উদ্দেশ্য কি? পারি? প্রাথমিক উদ্দেশ্য কি বলো সানজিদা? প্রাথমিক উদ্দেশ্য কি তাহলে? প্রাথমিক উদ্দেশ্য কে জানি, বলতে পারবো কেউ? প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের ইনপুট কি বলতে পারবো? প্রাথমিক উদ্দেশ্য, ইনপুট, এগুলো বলতে পারবো? বলো প্রাথমিক উদ্দেশ্য কি তাহলে? এটা বেশিরভাগ শিক্ষার্থী পারবে না। প্রাথমিক উদ্দেশ্য যদি বলি তাহলে বেশিরভাগ শিক্ষার্থী পারবে না। ঠিক আছে, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে প্রাথমিক বই কি? জাবেদা। তার মানে জাবেদায় লেনদেনটা লিপিবদ্ধ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তার মানে কোনো ঘটনা যদি লেনদেন হয় তাহলে সেটাকে অবশ্যই জাবেদায় লিপিবদ্ধ করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। আর মূল উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, কারণ লেনদেন দিয়ে আমাদের হিসাব বিজ্ঞানটা শুরু হয়। কি দিয়ে শুরু হয় বলো তো? লেনদেন দিয়ে আমাদের হিসাব বিজ্ঞানটা শুরু হয়, এই জন্য ইনপুট বলা হয়। হিসাব বিজ্ঞানের ইনপুট বলা হয় কাকে? এই জন্য ইনপুট বলা হয় হিসাব বিজ্ঞানের লেনদেনকে। ইনপুট বলা হয় কাকে বলতো? ইনপুট বলা হয় লেনদেনকে। আর আউটপুট কাকে বলা হয় বলতো? আউটপুট বলা হয় কাকে বলো? আউটপুট বলা হয় কাকে? আউটপুট বলা হয় তোমার আর্থিক বিবরণীকে। আউটপুট কাকে বলা হয়? আউটপুট বলা হয় আর্থিক বিবরণীকে। এই বুঝতে পারছি সবাই? যেহেতু আমার এই যে লেনদেন দিয়ে বিজনেসটা শুরু হচ্ছে বা হিসাব বিজ্ঞানটা শুরু হচ্ছে এবং শেষ হইতেছে তোমার আর্থিক বিবরণীর মাধ্যমে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। ক্লিয়ার? ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার সবার। এতটুকু বুঝতে পারছি। এখন আমাকে বলো, পানির মতো সহজ কোশ্চেন, হিসাব বিজ্ঞানের জনক কে? হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং? পারি? হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা প্যাসিউলি, আমরা সবাই জানি। কিন্তু যদি প্রশ্নটা আসে হিসাব বিজ্ঞানের জনকের ফুল নেম কি, তার মানে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা প্যাসিউলি, তার পুরো নাম হচ্ছেন ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি। তো বড় নামটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, এই যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিউলি সাহেব 1494 সালে যেই বইটা লিখছেন সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটার 36টা অধ্যায়ের একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় তিনি লিখছেন দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। আর এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আজকের হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি বলতো? মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই যে আমি যে পয়েন্টগুলোর কথা বলতেছি প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। যদিও আমি কোশ্চেনে সলভে চলে যাবো এখনই, আমি জানি তোমরা সবাই বস, ঠিক আছে, সবার বেসিক ক্লিয়ার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে জানা লাগবে, খুঁটিনাটি এগুলো জানা লাগবে, ডিগ্রিগুলো জানা লাগবে। হিসাব বিজ্ঞানের বেসিক, হিসাব কত ধরনের, আধুনিক হিসাব 5 প্রকার, কোন হিসাবগুলো ডেবিট জের প্রকাশ করে, কোন হিসাবগুলো ক্রেডিট জের প্রকাশ করে, বিপরীত হিসাব শিখতে হবে, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত আয়, বিপরীত ব্যয়। হিসাব বিজ্ঞানের ভিত্তি শিখতে হবে, হিসাব বিজ্ঞানের শাখা শিখতে হবে। এই যে একজন লিখছে, শাকিল লিখছো, লুকা প্যাসিউলি। এখানে আমরা নতুন কে আছে একটু হ্যান্ড রেস করি, যদিও এখানে হ্যান্ড নাই, একটু বলো যে আমি আসি, যেহেতু এটা জুম না। ঠিক আছে, বলো যে ভাই আমি আসি। আর এখান থেকে কে কোন কলেজ থেকে, কলেজ না বলে হচ্ছে, হ্যাঁ কলেজে বলতে পারো, কে কোন কলেজ থেকে হচ্ছে পড়াশোনা করতেছি, কোন কলেজে একটু বলো, প্রথম ক্লাস একটু শুনি, ভালো লাগবে। লুকা প্যাসিউলি, তাহলে তার পুরো নাম হচ্ছে ফ্রা লুকা, এটা একটু লিখে দিচ্ছি, যেমন
ফ্রা লুকা, এই যে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি, বার্টোলোমিও ডি প্যাসিউলি, তার মানে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি, ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি, এটা হচ্ছে তার পুরো নাম। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে কিছুই জানি না সঞ্জিদা, সো মনে হচ্ছে কিছুই জানি না। এই যে কিছুই জানি না, কিছুই পারি না, এটা বলা যাবে না। মেয়ে মানুষের এটা সবচেয়ে বেশি হয়। আমার এক স্টুডেন্ট আছে, ও এত সুন্দর পড়াশোনা করে, মানে রেগুলার পড়াশোনা করে, প্রায় 7-8 ঘন্টা পড়াশোনা করে। তো মাঝে মাঝে বলে যে আমি তো কিছুই পারি না, মনে হচ্ছে কিছুই বুঝতেছি না, সব ভুলে যাচ্ছি, মনে হচ্ছে আমার প্রিপারেশন গুছানো না, সব এলোমেলো। সো এই টেনশনটা অনেকেরই হয়। তো এটা কোনো টেনশন না আসলে। কেন টেনশন না জানো? কারণ হচ্ছে মূলত যারা পড়াশোনা করে, এটা মনে রাখবা, যারা মূলত পড়াশোনা করে ওদের ভিতরে এই টেনশনটা কাজ করে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাই ভালো করে। ঠিক আছে, এখন তোমার যেই বন্ধুটা জীবনে বই ধরে নাইকা, পরীক্ষার আগে হয়তো একটু ধরবে, ওদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, সাজেশন চাইবে, ওর ভিতরে কোনো টেনশন কাজ করবে? কখনোই না। টেনশন কেন কাজ করবে? কারণ ও তো পড়াশোনাই করে নাই। পড়াশোনা করলে নাহলে টেনশন কাজ করতো। তো এটা কোনো ব্যাপার না, এটা একটা পার্ট। যেই স্টুডেন্টটা মনে করো এই যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, শহর পাবলিক বিশ্ববিদ্যালয় ফার্স্ট হবে, তার ভিতরে সেম কাজ করে, আমার ভিতরে সেম কাজ করছে। আমার কিন্তু জিপি 5 ছিল, এবং বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে, বুঝতে পারছো, এখানে অনেকেরই আছে। কক্সবাজার গ্রেড, আমি নতুন গ্রেড, শাহজালাল গভর্নমেন্ট কলেজ, সিলেট, হবিগঞ্জ। ওকে, সিলেট যাওয়ার কথা ছিল এই যে 1 তারিখে, সো ক্যান্সেল হয়ে গেল। এমনি তোমাদের সিলেট ঘুরে আসছি, ঘোরার জন্য পারফেক্ট প্লেস। ওকে, গ্রেট, মাশাল্লাহ, তাসনিম। ওকে, তো এই জন্য বলি যে টেনশন কাজ করবে, এটা স্বাভাবিক, এটা নর্মালি নাও। এই জন্য যে স্টুডেন্টরা ফার্স্ট হয় তারও করে। সো কোনো টেনশন নাই, জাস্ট রিভিশন দিবার পড়বা। তা আমার হিসাব বিজ্ঞানে কিন্তু এইচএসসি কথা ছিল জানো, আমার হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপারে ছিল হচ্ছে প্রথম পত্রে ছিল 99 হিসাব বিজ্ঞানে, আর দ্বিতীয় পত্রে ছিল 97। এটা হচ্ছে আমার এইচএসসিতে। ঠিক আছে, তো খুবই সহজ একটা সাবজেক্ট, কমার্সের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে সহজ একটা সাবজেক্টই এটা। সৈয়দপুর গভর্নমেন্ট কলেজ, মিম আক্তার। ওকে, তো কোনো ব্যাপার না, তোমরাও পাবে ইনশাল্লাহ। তো আমি আর প্রাথমিক আলোচনা করলাম না। তারপর এই সুন্দর স্লাইডটা একদম সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, একদম সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে, কোনো টাকা নিব না, তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে কনসেপ্টগুলো দেখতে পারবা, যাদের কনসেপ্ট ক্লিয়ার না তারা দেখতে পারবা। আর আমি তো হচ্ছে যখন পড়াবো, তখন তো একদম মানে চুলচেরা বিশ্লেষণ তো করবই, একদম ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। এই টপিকের মানে 100% টপিক তো ক্লিয়ার হবে, এবং তোমার ভিতরে সেই লেভেলের একটা কনফিডেন্স চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। চিটাগাং গভর্নমেন্ট কলেজ, গ্রেট। ওকে, তো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা যাদের বেসিক ক্লিয়ার না। সুন্দর করে এত চমৎকার স্লাইড আসলে তোমরা কোথাও পাবে না। যেমন হচ্ছে নর্মালি বই থেকে পড়লে এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে, বাট এখানে একদম গুছানোভাবে তোমার যেই পয়েন্টটা দরকার তুমি সেটাই পড়তে পারবা। তো আমার কাছে 2 ধরনের কোশ্চেন আজকের ক্লাস আমি সলভ করাবো। প্রথমে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করাবো, যদি আমরা পারি ইনশাল্লাহ পরবর্তীতে বোর্ড প্রশ্নের বাইরে আমরা হচ্ছে কিছু কোশ্চেন সলভ তোমাদেরকে করে দিব। ওকে, সেখানে টোটাল ডিটেলস দেওয়া আছে, আর যদি প্রবলেম থাকতো সেক্ষেত্রে আমি সলভ করে দিতাম, কিন্তু এখন বিশেষ করে যদি বলো যে ভাইয়া ক্লিয়ার না, বেশিরভাগই যেহেতু ক্লিয়ার, 2-1 যদি থাকো এক্সেপশনাল, সো তার জন্য সে একটু যেই ক্লাসটা আমি নিব যেদিন, তার আগে কনসেপ্ট একটু দেখে আসবা। আর আমি সর্বোচ্চ হেল্প করবো হচ্ছে যখন তোমাকে বা তুমি হচ্ছে কোশ্চেন সলভ করবো বা আমি সলভ করে দিব। হ্যাঁ, বা অ্যাকাউন্টিং কলেজ এক্সামগুলোতে একবারেই পাস করতে পারি নাই। রিজবি আহমেদ ভাইয়া, কোনো টেনশন নাই, আমাদের হাতে যে সময় আছে ইনশাল্লাহ এই সময়ের মধ্যে একদম সেরা একটা প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দিতে যেতে পারবো। সো শেষ আবার ম্যারাথন ক্লাস থাকবে আমাদের ইনশাল্লাহ। ম্যারাথন ক্লাস থেকে 60-70% কমন থাকবে, হুবহু কমন থাকবে না, কারণ হুবহু ম্যাথ কখনই কমন থাকে না। এমসিকিউ থাকবে কিন্তু ম্যাথ থাকবে না। এই যে দেখো এখানে যেই এলিমেন্টসগুলো বা যেই টার্মগুলো দেওয়া আছে, বিশেষ করে এই যে সবও ডেবিট জের, সম্পদ ব্যয় উত্তোলন, এইগুলো দেখবা। আদম ক্রেডিট জের, তার মানে পৃথিবীতে যত সম্পদ আছে, যত ব্যয় আছে, যত উত্তোলন আছে, সব ডেবিট। তাহলে
এইগুলো যেহেতু ডেবিট, তার মানে এগুলো স্বাভাবিক যে ডেবিট, বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর আদম, আয়, দায়, মালিকানা সত্ত্বে, এই তিনটা হিসাবের জের অলওয়েজ ক্রেডিট, তার মানে বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। তো এইগুলো হচ্ছে তোমরা দেখবা একবার করে, এই বিপরীত হিসাবগুলো আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদেরকে ফ্রিতে আমি দিয়ে দিব। ওকে, আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। তার আগে যেহেতু আমাদের হিসাব সমীকরণ চ্যাপ্টারটা আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের হিসাব সমীকরণ অনেকেরই প্রবলেম হয়, এবং টেবুলার শকটা কিন্তু আসবেই আসবে। তো এটার জন্য হিসাব সমীকরণটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। হিসাব সমীকরণ বোঝাটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এমসিকিউ সলভ করব। তার আগে হিসাব সমীকরণটা একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। হিসাব সমীকরণটা একটু ক্লিয়ার করে দিব, যেহেতু এটা তোমাদের প্রবলেম হয়। হ্যাঁ, ওকে, এটা তো বিরক্ত করতেছে কেন? ওকে, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ও ই, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হিসাব সমীকরণ। এ ইকুয়াল এল প্লাস পিই, এটাও কিন্তু তোমার কারেক্ট অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। এ ইকুয়াল এল প্লাস এসি, এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, মনে রাখবা। তারপর এ ইকুয়াল শুধুমাত্র এল, যখন কোম্পানির কাছে কোনো নিজের কোনো কিছু থাকবে না তখন। আচ্ছা শাকিল, তুমি আমাকে নক দিও। হ্যাঁ, আমাকে নক দিও, আমি তোমাকে বলবো না, এখানে তার ডিটেলস বলা যাচ্ছে না, বলবো না। তো এ ইকুয়াল এল, তারপর এ ইকুয়াল ওই, এটাও কারেক্ট আনসার। তারপর এ মাইনাস ওই ইকুয়াল এল, এটাও কারেক্ট। হ্যাঁ, তারপর এ মাইনাস ও এল ইকুয়াল ওই, এটাও কারেক্ট। তার মানে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সমীকরণে কিন্তু সঠিক, এখানে প্রত্যেকটা সমীকরণে কি কারেক্ট, ঠিক আছে। এখন এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এইটার বর্ধিত রূপটা কি বলো তো? বর্ধিত রূপটা হচ্ছে সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। অনেক সময় প্রশ্ন আসছে, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এটা হচ্ছে কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ, ঠিক আছে ভাইয়া পুরা। তাহলে বেসিক হিসাব সমীকরণ হচ্ছে যে এ ইকুয়াল এল প্লাস ও ই। তাহলে এতে হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, এটা তো সবাই জানো। এল হচ্ছে লায়াবিলিটিস, ওই হচ্ছে অনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ ইকুয়াল দায় যোগ মালিকানা সত্ত্বে, এটা হচ্ছে বেসিক সমীকরণ। আমাদের মৌলিক সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। এছাড়া এই ও ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটা। মালিকানা সত্ত্বের উপাদান কয়টা বলেন তো? এই মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটা, মনে থাকবে, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটা, ঠিক আছে। মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটা। তাহলে সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, সিতে হচ্ছে ক্যাপিটাল, আরে হচ্ছে রেভিনিউ, ইতে হচ্ছে এক্সপেন্স, ডিতে হচ্ছে কি ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল, রেভিনিউ, এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে পজিটিভ সম্পর্ক। তাহলে এই মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। গভীর মনোযোগ দেন সবাই, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো আমরা ক্লিয়ার করতেছি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অনেক সবগুলোই গুরুত্বপূর্ণ, এবং আমি সব ডিটেলস এখন আলোচনা করতে পারবো না, তাহলে 2-3টা ক্লাস লাগবে। তো আমি এটা একটু আলোচনা করতেছি কারণ এখানে আমরা প্রবলেম ফেস করি, টেবিলের সঙ্গে লাগবে। তার মানে ভাই, এই ক্যাপিটাল এবং রেভিনিউ মানে মূলধন এবং আয়, এই দুইটার সাথে মালিকানা সত্ত্বের কি একটা পজিটিভ সম্পর্ক। তাহলে মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার মূলধন এবং যদি হচ্ছে তোমার আয় হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সেম ভাবেই ইতে এক্সপেন্স, এক্সপেন্স মানে খরচ বা ব্যয়, আর ডিতে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস মানে উত্তোলন, এই দুইটার সাথে আবার মালিকানা সত্ত্বের একটি বিপরীত সম্পর্ক। তাহলে এই খরচ এবং উত্তোলন, এই দুইটা যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর এই দুইটা যদি হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। গট ইট? তাহলে মালিকানা সত্ত্ব কি করবে? তাহলে বৃদ্ধি পাবে। তাহলে বিপরীত সম্পর্ক এক্সপেন্স এবং ড্রয়িং এর সাথে। এখন দেখো, এটাও কারেক্ট সমীকরণ, যদিও তোমাদের এত লাগবে না ডিটেলস, তারপর আমি একটু শিখে দিচ্ছি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখো, এ ইকুয়াল এল প্লাস পি, এটাও কিন্তু সঠিক। পি ই মানে হচ্ছে পার্টনারশিপ ইকুইটি, মানে অংশীদারদের
সত্য। একইভাবে এ ইকুয়াল এল প্লাস অ্যাসি, এটা হচ্ছে তোমার কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, আর এই অ্যাসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। একইভাবে এ ইকুয়াল এল হতে পারে কখন, ধরো মালিকের নিজস্ব কোনো সম্পত্তি নাই, সে সব ঋণ নিয়ে হচ্ছে বিজনেস শুরু করছে, সেক্ষেত্রে এটা কারেক্ট। আবার মালিকের নিজের কোনো দায় নাই, সে নিজের টাকা দিয়ে নিজের সম্পত্তি দিয়ে বিজনেস শুরু করছে। আমার বড় লোক আছে না, কমার্স স্টোনে সব বড় লোক হয়, তোমরাও কি একদিন অনেক বড় লোক হবে, অনেক টাকা পয়সা থাকবে। এই যে ক্যালকুলেটর দ্বারা এত হিসাব করতেছো, হ্যাঁ, এই যে ক্যালকুলেটর, এই পর্যন্ত কতগুলো ক্যালকুলেটর যে আমি ইউজ করছি, তাই না, তোমরা ইউজ করতেছো, ক্যালকুলেটর হিসাব করতে করতে অবস্থা খারাপ। তো এত কষ্ট যদি করতেছে, এটা থেকে তো বেনিফিট পাবেই তোমরা একদিন, ঠিক আছে। আর কমার্স স্টুডেন্ট অলওয়েজ কি হয়, স্মার্ট হয় সায়েন্স আর্টসের তুলনায়, তাই তো। ওকে, তো এই যে দেখো, এই যে ওইটা এখানে প্লাস, এই পাশে নিয়ে আসলে কি হয়, মাইনাস। গট ইট। এই যে দেখো, এটা হচ্ছে প্লাস, এই পাশে নিয়ে আসলে মাইনাস, তাহলে প্রত্যেকটা সমীকরণ এখন রাইট, রাইট আর রং, বুঝতে পারছি। এবার এই যে যেই সমীকরণটা আমরা লিখলাম, এটা কি করতেছে দেখো, এটা সম্পদ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করতেছে। তাহলে যদি প্রশ্ন আসে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, হ্যাঁ, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, পারবো? যদি প্রশ্ন আসে এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, এই শাকিল মনোযোগ দাও। সঞ্জিদা, টাকা তো শুধু খাতাতেই থাকে ভাইয়া, এই যে খাতাতে থাকে, এক সময় টাকা আসবে, ভাইয়ারও এক সময় খাতাতে থাকতো, এখন হচ্ছে পকেটে আসে, ঠিক আছে। সো টাকা আসবে, টাকা আসবে, অনেক টাকা আসবে, লাইফে টাকা নিয়ে কোনো টেনশন করবো না, টাকা এমনিতেই আসবে, ঠিক আছে। বাট তোমার এখন যেই কাজ অ্যাজ এ স্টুডেন্ট, তোমার উচিত কি পড়াশোনা করা, পড়াশোনা করো, সো লাইফ অনেক সুন্দর হবে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে, হ্যাঁ, তারপর হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর পাবলিকের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়তে পড়বে, টাকা পয়সার অভাব হবে, আমার লাইফ অনেক ভালো জায়গায় যেতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, সো এই যে যে সম্পর্ক প্রকাশ করে, বলো মিম, বলো তারিন, বলো ইয়েস, তারিন বলছে হিসাব সমীকরণ, ইয়েস এক্স্যাক্টলি রাইট। তাহলে এই যে সম্পদ দেখতেছেন, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তার মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা উপাদানের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হচ্ছে হিসাব সমীকরণ। আবার যদি কোশ্চেনটা আসে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে বা এই তিনটা কোথায় লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয়, তাহলে কি হবে? যদি প্রশ্ন আসে যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা কোথায় লিপিবদ্ধ করা হয় অথবা কোথায় প্রদর্শন করা হয়, তাহলে কি হবে বলেন? তার মানে এই তিনটা যেখানে লিপিবদ্ধ করা হয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এটাকে তাহলে কি বলবে? এটাকে তাহলে কি বলবে বলো? তার মানে সম্পদ, দায়, মূলধন, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হচ্ছে হিসাব সমীকরণ। সবাই বুঝতে পারছি। তাহলে এই তিনটা কোথায় লিপিবদ্ধ করা হয় বা কোথায় প্রদর্শন করা হয় বলো? তারিন বলো, ফার্স্ট বলো। বলো বলো, আরেকটু পরে আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। এই সমীকরণটা আরেকটু দেখাই দিয়ে আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। এইটুকু দেখাচ্ছে, এই জন্যই, না দেখাইলে তোমরা একদমই পারবা না। অনেকে আসো, আমি জানি অনেকে হচ্ছে ভয়ে কথা বলে না, যে এই সময় তো সবাই বস, কিন্তু আমি যদি বলি যে আমি পারি না, তাহলে কিন্তু অনেকে হাসবে, সেটা ভেবে অনেকে না বলতে পারো। কিন্তু মনে রাখবা, শিখতে গেলে লজ্জা থাকলে তুমি শিখতে পারবা না, ভয় পাইলে শিখতে পারবে না। আর্থিক বিবরণী, এই তো সানজিদা বলছে আর্থিক বিবরণী, আর শাকিল বলছে জাবেদা। এই যে দেখো গোলমাল, এই ভাই জাবেদা হয় কেমনে? মানে এটা তো কমন সেন্সের ব্যাপার, জাবেদা কেমনে হয়, কিভাবে হয় বলো? জাবেদা কিভাবে হয় বলো? জাবেদা হওয়ার তো কোনো প্রশ্নে আসে না, জাবেদা তো হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। জাবেদা তো প্রাথমিক বই রে ভাই। আর দু একজন আনসার করো। কি এই যে ক্লাসে এসে যদি এনার্জি না থাকে, আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, কথা বলতেছি, আমার কি কষ্ট হয় না? তোমরা এখানে কমেন্টটা করতে গেলে সময় লাগে।
দ্রুত বলো, দ্রুত বলো, তা নাহলে আর কমেন্ট দেখবো না কিন্তু, নিচের মতো করে পড়াবো রবটের মতো। ওকে, প্যারা নাই। তো এটা তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হচ্ছে হিসাব সমীকরণ, বাট এই তিনটা লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা আর্থিক বিবরণীতে। এই তিনটা লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে, আর্থিক বিবরণী না, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণী, ওকে, আর্থিক অবস্থার বিবরণী হবে। এখন এই যে সমীকরণটা আমরা দেখলাম, মনে রাখবা এই যে এ ইকুয়াল এল প্লাস ওই, এই সমীকরণের যদি এক পাশে পরিবর্তন হয়, এক পাশে পরিবর্তন হয়, এটা যদি এক পাশে পরিবর্তন হয় বা এক পাশে লেনদেন হয়, তাহলে একটা বাড়লে আরেকটা কমবে। মনে করো দায় বৃদ্ধি পাইছে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, তাহলে দায় বৃদ্ধি পাবে। আবার মনে করো সম্পদের যদি কোনো অ্যান্টি হয়, মনে করো আসবাবপত্র ক্রয় করছো, তাহলে আসবাবপত্র আসছে, নগদ টাকা চলে গেছে, তার মানে এক পাশে পরিবর্তন হয়েছে। দেখো সম্পদ একবার বৃদ্ধি পেলে একবার হ্রাস পাইলো, তাহলে সহজভাবে বোঝার ট্রাই করো, যদি এক পাশে পরিবর্তন হয়, এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে। এটা দুই পাশে যেই পাশেই হোক, এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিলাম, আসবাবপত্র ক্রয় করছে 1 লাখ টাকার, তাহলে আমার আসবাবপত্র বৃদ্ধি পাইছে 1 লাখ টাকার, আর নগদ টাকা চলে গেছে 1 লাখ টাকার। তার মানে একবার সম্পদ বাড়লো, একবার হ্রাস পাইলো, একবার এ হ্রাস পাইলো, একবার এ বৃদ্ধি পাইলো, একবার এ হ্রাস পাইলো। তাহলে এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমতেছে। সেমভাবে আরেকটা এক্সাম্পল, মনে করো পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, দায় বৃদ্ধি পাইছে। দেখো এক পাশে পরিবর্তন হইলে একটা বাড়লে আরেকটা কমে। বাট ও, ওরে গ্রে, তোমরা হচ্ছে আজকে কি একটা না ক্লাস করতেছো? এই যে এনার্জি লেভেল 0, এটা এনার্জি লেভেল 0 কেন হবে? লাগলে হচ্ছে যে যে ব্রেক ছিল, ব্রেকে বেশি করে খাবার দাবার খেয়ে শক্তিশালী হয়ে তারপর আসতা। ওকে, ঠিক আছে, ঠিক আছে শাকিল। ওকে, তাহলে এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা কমে, আর দুই পাশে পরিবর্তন হইলে একটা বার, যদি দুই পাশে যদি পরিবর্তন হয় কোনো অ্যান্টি, তাহলে হয় বৃদ্ধি পাবে, না হয় হ্রাস পাবে, হয় বৃদ্ধি পাবে, না হয় হ্রাস পাবে। তাহলে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিব, কোনো টেনশন নাই তোমাদের। ওকে, ওকে, আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাচ্ছি, কোনো কথা নাই, সরাসরি কোশ্চেন সলভে চলে যাচ্ছি তাহলে। ওকে, দেখো কেন শিখালাম এটা ডিটেলস এবার বুঝতে পারবা যে কেন শিখালো ভাইয়া। ওকে, প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে। 1 নম্বর বলছে, ধুমসে আনসার করো তোমরা। একে বলছে, যদি যখন কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের সম্পদ বৃদ্ধি পায় তখন কি হতে পারে? সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে পারে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে তোমার দায়ও বৃদ্ধি পেতে পারে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে অন্য সম্পদ হ্রাস পাবে। তাহলে 1 2 3 তিনটাই কি কারেক্ট? পানির মতো সহজ না? তাহলে এই যে দেখো, একটা সম্পদ বৃদ্ধি পাইলে, হ্যাঁ, তাহলে এলও বৃদ্ধি পাইতে পারে, ও ইও বা ও ইও বৃদ্ধি পাইতে পারে। কারণ সম্পদ বৃদ্ধি পাইলে এলও বৃদ্ধি পাইতে পারে, ওই বৃদ্ধি পাইতে পারে। আর একটা সম্পদ বৃদ্ধি পাইলে আরেকটা সম্পদ মাস্ট হ্রাস পাবে। ওই যে একটু বললাম না, এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা কমবে। কেন শেখালাম এবার বুঝো। এটা কিন্তু আমার প্রশ্ন না, আমি নিজে কিন্তু তৈরি করি নাই। কি ঢাকা বোর্ড 2025, বুঝতে পারছি? ব্রেক তো মনে হয় চোখের ফলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। শোনো, এই যে এই সময় যদি এগুলো বলো, ভাই এগুলো বলা যাবে না। শেখার সময়, তোমাদের গুরুত্বপূর্ণ সময় লাইফের, ঠিক আছে? কষ্ট হয়, এটা আমি জানি, কষ্ট হয়, তবে একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে কেষ্ট মেলে, তাই তো? মানে কষ্ট করলে কেষ্ট মেলে, মানে রেজাল্ট মিলে, ফল মিলে। নো পেইনস নো গেইনস। যদি কষ্ট না করো কেষ্ট মিলবে না। ওকে, সবাই ডি নাম্বার আনসার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই যে তোমরা যদি এত দ্রুত আনসার করতে পারো তাহলে আমরা অনেক দ্রুতই শেষ করে দিতে পারবো ক্লাসটি, কোনো প্যারা নাই। তারপর আমি বেসিকটা আলোচনা করলাম এই জন্যই, তোমরা একটু বুঝতে পারবা। আমি জানি তোমাদের বেসিক ক্লিয়ার, বারবার বলতেছি। তারপরে হচ্ছে যদি দুই একজনের প্রবলেম থাকে তার জন্য অনেকটা ইজি হবে, এই জন্য আমি ডিটেলস পড়ালাম। দেন দেখো বলছে মালিকের সত্ত্বাধিকার। সত্ত্বাধিকার মানে হচ্ছে কি? সত্ত্বাধিকার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, হ্যাঁ।
তো 60,000 টাকা, মোট সম্পদ 80,000 টাকা হলে দায়ের পরিমাণ কত, এইগুলা 10 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ড আনসার করতে পারবা, পানির মতো সহজ, লিখাও লাগবে না, আমি প্রথম থেকে লিখে দিচ্ছি। তাহলে এখানে সম্পদ আছে কত একটু খেয়াল করো, 80,000 টাকা, তার মানে স্বত্বাধিকার আছে কত, 60, স্বত্বাধিকার আছে 60, তাহলে এখানে এটা কত হবে, 20,000। সিম্পল, দুই পাশ কি করতে হয়, সমান করতে হয়। এখন দুই পাশ কি আছে, সমান আছে, মনে রাখবা হিসাব সমীকরণ মানে কি দুই পাশ সমান, ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল, দুই পাশ কি, দুই পাশ হচ্ছে ইকুয়াল, সমান। তারিন বলছো ভাইয়া দোয়া করবেন, দোয়া তো করি, আমি দোয়া কেন করব না, আমার স্টুডেন্ট মানে হচ্ছে কি, তুমি যদি সাকসেস হও, তুমি ভালো রেজাল্ট করতে পারলে, হ্যাঁ, তুমি যতটুকু খুশি হবে আমিও ততটুকু খুশি হব, বা আরও বেশি খুশি হব, ঠিক আছে, এটাই তো আমার অ্যাচিভমেন্ট। ওকে, তাহলে এটা কি 20,000 টাকা, কি পরিমাণে সহজ দেখো, মানে বোর্ড প্রশ্ন তুমি দেখবা নর্মালি আমরা যত কঠিন প্রশ্ন সলভ করাই, এবং আমি কিন্তু অনেক কঠিন কঠিন এমসিকিউ সলভ করাই, অনেক কঠিন ম্যাথ সলভ করাই, সেই তুলনায় বোর্ড প্রশ্ন ইজি, মানে খুবই ইজি হয়। তা আমি নর্মালি এই বোর্ড প্রশ্ন সলভ করে এমনিতেও কোয়েশ্চেন সলভ করাবো, সমস্যা নাই। ঋত্বিক রয় আমাদের সাথে যুক্ত হয়েছে নতুনে, গ্রেট, গ নাম্বার, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, তারপর আমরা চলে যাব পরবর্তীতে আরেকটা প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3, দ্রুত আনসার করা সবাই, আমরা টাইম নিব না। কোশ্চেন নাম্বার 3-তে বলছে, শাকিল আনসার করো ভাইয়া। এটা বলছে যে কোনটি ব্যবসার মূলধন হ্রাস ঘটায়, মূলধন মানে কি, এই যে ওইকে হ্রাস ঘটায় কে কে, ওইয়ের 4টা উপাদান বলছিলাম না, সি যোগ আর মাইনাস সি মাইনাস ডি, এই 4টা উপাদানের মধ্যে 2টা উপাদান, এই যে 2টা এক্সপেন্স এবং ড্রয়িং, তার মানে এই ব্যয় এবং উত্তোলন, এই 2টার সাথে বিপরীত সম্পর্ক, তাহলে এই 2টাই কি করে, মূলধনের হ্রাস ঘটায়। তাহলে এখানে দেখো আছে কি, ব্যয়, তাহলে কোনটা আমার হ্রাস ঘটাবে, ব্যয়টা, ব্যয়ের সাথে কি, এত সহজ প্রশ্ন আসে না তো ভোরে, এটা কিসের কোশ্চেন এগুলা, রাজশাহী বোর্ড 2025, হ্যাঁ, একটু আগে দেখলাম ঢাকা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, তো এই প্রশ্ন কি ভোরে আসে নাই? এটা কি আমি নিজে বানাই লিখছি? আমি যদি কোশ্চেন দিতাম তাহলে কি তুমি আনসার করতে পারতা মনে হয়? আমি যদি কোশ্চেন দিতাম তাহলে তুমি আনসার করতে পারতা মনে হয়? জীবনে পারতা না। তোমার কাছে পানির মতো সহজ মনে হতো, আনসার দিতা, তুমি আনসার করার পর মনে 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 বলতা, বা তুমি নিজে কনফিডেন্স থাকতো যে শিওর হয়েছে, কিন্তু আমি যখন আনসার বলতাম তখন কি ভুল হয়ে যেত। ঠিক আছে মিম, ওকে, তাহলে এল। তারপর দেখো 4 নাম্বারটা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন লেনদেনের ফলে হিসাব সমীকরণের কি প্রভাব পড়বে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই যেখানে লিখে দিচ্ছি ডিতে মানে কি ড্রয়িংস, এই ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, তাহলে এই উত্তোলন যদি হচ্ছে বৃদ্ধি পায়, পণ্য উত্তোলন যদি করে মালিক, তাহলে কি করবে, উত্তোলন বৃদ্ধি পাবে, আর উত্তোলন যদি বাড়ে তাহলে এই মালিকানা সত্ত্বের সাথে বিপরীত সম্পর্ক, মালিকানা সত্ত্ব কি করবে, হ্রাস পাবে। তার মানে মালিকানা সত্ত্ব তোমার কি হচ্ছে, মালিকানা সত্ত্ব হচ্ছে হ্রাস পাচ্ছে, এটা আমি জানি, কিন্তু এই জাবেদাটা পুরোটা করতে হবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব কি হবে, এই উত্তোলন হিসাব হয়ে যাবে ডেবিট, উত্তোলন হিসাব হয়ে যাবে ডেবিট। আর কি উত্তোলন করছে, পণ্য, তাহলে পণ্য কি, ক্রয়, তাহলে এই যে ক্রয় যে ক্রেডিট হইলো, ক্রয় ক্রেডিট হলে কি, ক্রয় ক্রেডিট হলে হ্রাস পায়, তার মানে এখানে ওই কি করলো, ওই হচ্ছে হ্রাস পেলো, ওই হচ্ছে কি করলো, হ্রাস পাইল, আর এখানে ওই কি করছে, ওই হচ্ছে বৃদ্ধি পাইছে, তার মানে স্বত্বাধিকার বৃদ্ধি এবং স্বত্বাধিকার হ্রাস, সরি এখানে হচ্ছে মালিকানা সত্ত্ব কি করছে, এখানে ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস পাইছে, তাই ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর এখানে উত্তোলন কি করলো, উত্তোলন হ্রাস পাইছে। উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কি করে, হ্রাস পায়, সরি উত্তোলনটা যদি বৃদ্ধি পাইছে, ডেবিট হয়েছে, তাহলে উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস, এই যে উত্তোলন যদি বৃদ্ধি পায়, ড্রয়িংস যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস, এই জন্য হ্রাস, আর এখানে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সরি ক্রয়টা হ্রাস পাইছে, তার মানে ক্রয় মানে কি, ব্যয় হ্রাস পাইছে, তার মালিকানা সত্ত্ব কি করবে, বৃদ্ধি পাবে, দ্যাটস ইট, সিম্পল। স্যারে বলছো সম্পদ আসবেই না, প্রশ্নে আসে না, স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, কি পড়লা, 4-এ হচ্ছে ডি নাম্বারটা হবে, মানে এখানে ফন্টটা চেঞ্জ হয়েছে, স্বত্বাধিকার বৃদ্ধি, স্বত্বাধিকার হ্রাস, কি দেখলা ভাই, কি আনসার করো, গ কেন হবে, এখানে সম্পদ আসার কোনো প্রশ্নই আসে না,
সম্পদ আসার কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটা যদি না পারো, এত সহজ কোশ্চেন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন আবার লিখে দিচ্ছে যে উত্তোলন, উত্তোলন হিসাব কি হইলো? উত্তোলন হিসাব হয়ে গেল ডেবিট। আর পণ্য যেহেতু চলে গেছে তাহলে ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। সিম্পল না ভাইয়া? ক্রয় কী ছিল বলতো? ব্যয়। ব্যয় হচ্ছে হ্রাস পাইছে, তার মানে এই ব্যয় যদি হ্রাস পায় তাহলে মালিকানার সাথে কী করবে? ব্যয় হ্রাস পাইলে মালিকানার সাথে বৃদ্ধি পাইবে ভাইয়া। মালিকানার সাথে সাথে কি পজিটিভ সম্পর্ক, বিপরীত সম্পর্ক। আর এখানে উত্তোলন, উত্তোলন যেহেতু হচ্ছে তোমার বৃদ্ধি পাইছে, উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানার সাথে কি করে? হ্রাস পায়। তাহলে এখানে মালিকানার সাথে ওই মানে কি করছে? হ্রাস পাইছে। সিম্পল। এই যে এতক্ষণ বললাম যে ও ই বা ই এর উপাদান হচ্ছে চারটা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। এই যে ডি আর ই এর কাজ হয়েছে, তাহলে এই দুইটার সাথে কি বিপরীত সম্পর্ক না? হ্যাঁ, এই দুইটার সাথে কি বিপরীত সম্পর্ক না? দেখো এই যে এতটুকুতেই হচ্ছে বুঝি নাইকা, মানে এখানে তো কোনো প্যাচ দেয় নাই, তারপরে বলতেছে বুঝি নাইকা। এই যে এই দুইটা উপাদান আপনারা কিভাবে টেবিলের সলভ পারবেন আমার বলেন? বা যখন তোমাকে যদি এরকম কিছু অ্যান্টি দেয় যেগুলোতে তোমার এই ই বা ডি এর কাজ হয়েছে, তখন তো তুমি হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে পারবে না, কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে এটা তো দেখাইতে পারবে না। আরেকজন বলছে উত্তোলন তো সম্পদ, মানে এটা তুমি কোন বইতে দেখছো ইতিহাসে যে উত্তোলন একটা সম্পদ? কোথায় দেখছো উত্তোলন যে সম্পদ? এটা কোথায় দেখছো? কই দেখছো? উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, এটা আলাদা একটা হিসাব, ঠিক আছে? তো এই যে বারবার বলতেছি যে এক্সপেন্স এবং ড্রয়িংস মানে কি ব্যয় এবং উত্তোলন, এই দুইটার সাথে মালিকানার সত্ত্বের বিপরীত সম্পর্ক। তাহলে ব্যয় যদি বাড়ে তাহলে মালিকানার সাথে বাড়বে না কমবে? ব্যয় বাড়লে তুমি ব্যয় হিসাব লিখতে পারবে না, হিসাবের শ্রেণীবিভাগ দেখাচ্ছ না। যদি প্রভাব বলে যদি প্রভাব বলে তাহলে কি করতে হবে? তাহলে তোমার অবশ্যই ওখানে মালিকানার সত্ত্ব দেখাইতে হবে, ব্যয় ব্যয় থাকলে ওখানে মালিকানার সত্ত্ব দেখাতে হবে, ঠিক আছে? কালান্তিক ও নিত্য মজুদ পদ্ধতি জাবেদা নিয়ে আলোচনা করিয়েন, ঠিক আছে? এটাও পড়াতে আধা ঘন্টা লাগে, বলে দিব না, সমস্যা নেই, একটু পরে বলবো, আমাকে মনে করাই দিও একটু পরে। ম্যাথ সলভ করো, কথা নাই, জাস্ট সলভ করো। এই ভয় পায় না আবার যে ভাইয়া আবার রাগ করতেছে, আমি কিন্তু এমনিতে রাগী মানুষ না, ঠিক আছে? সমস্যা নাই, প্রবলেম হলে এটা সলভ করে দিব, ঠিক আছে শাকিল? ওকে। যশোর বোর্ড 25, তুমি বলছো না যে ভাই এগুলো কি বোর্ডে আসে? মাথা নষ্ট করা যাবে না, মাথা নষ্ট হলে হবে না, হ্যাঁ, ফাটাকিষ্ট হওয়া যাবে না। এবার বলছে সমাপনী সত্ত্বাধিকার, সমাপনী সত্ত্বাধিকার মানে সমাপনী মালিকানা সত্ত্ব। এই যারা পারো না এগুলো সব শর্টকাট ট্রিক্সে, এগুলো তো কোনো ম্যাথেই না, ঠিক আছে? এগুলো কোনো ম্যাথেই না, শর্টকাট ট্রিক্সে তোমাদেরকে ইনশাল্লাহ অ্যাডমিশনে যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে এবং তোমরা যদি হচ্ছে এডুকেশনে ভর্তি হও বা এডুকেশনে ফ্রি ক্লাস করো, তখন হয়তো অ্যাকাউন্টিং ক্লাস আমরা পাবে। আমি একাডেমি কম পড়াই, অ্যাডমিশনে বেশি পড়াই, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য তখন দেখতে পাবে যে হিসাব বিজ্ঞানের এটাতে কোনো ম্যাথেই না। এই যে 12 লাইন 10 লাইন 8 লাইনের যে ম্যাথগুলো আসে বড় বড়, এগুলো দেখবা ট্রিক্স দিয়া 1 সেকেন্ডে বের করা শেখাবো। এই যে হিসাব সমীকরণের ম্যাথ 1 সেকেন্ডে বের করবা, নট অনলি হিসাব সমীকরণ মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন, বাট অলসো যে কোনো টপিক হিসাব বিজ্ঞানের সবই তোমরা 10 সেকেন্ড 1 সেকেন্ডে বের করতে পারবা। কেউ করে না, আমি কেন ওয়েট করতেছি যে তোমরা আনসার করবো এই জন্য, অথচ দ্যার ইজ নো রেসপন্স। হোয়াট ইজ দিস? এত বেশি কথা বলে না ভাই। তো তোমাদের তো এই জন্য প্রিপারেশনটা নিতে হবে। প্রথমে এত আলোচনা করলাম বেসিক নিয়ে, কেন করলাম? আর যদি বলে যে ভাই অনেক টায়ার্ড, আমরা সারাদিন ক্লাস নিয়ে এই যে তোমাদের এর আগেও ক্লাস নিলাম একটা 1.5 ঘন্টার, আবার ক্লাস নিব তোমাদেরও 1.5 ঘন্টার মতো, নিজে ক্লাস করে আসছি। তো আস্তে আস্তে দায়িত্ব বাড়বে, বড় হবে, তখন বুঝবা। কেউ আনসার করো না কিন্তু, একজন আনসার করছে 12,000 টাকা। ভাইয়া কোশ্চেন বুঝতে প্রবলেম হয়, রিজবি আহমেদ। আচ্ছা চেষ্টা করো, কোশ্চেন বুঝতে যদি প্রবলেম হয় আমি তো সলভ করে দিব, চেষ্টা করো, সমস্যা নেই, চেষ্টা করো। তো দেখো প্রারম্ভিক সম্পদ কত আছে? 12। লিখো,
মানে জাস্ট লিখবা, যা বলছে এটা লিখবা। তো এই যে 12,000 টাকা লিখে ফেললাম, দেখো লিখলাম 12,000। আর কি দেওয়া আছে? স্বত্বাধিকার, মানে মালিকানা সত্ত্ব দেওয়া আছে কত? 10,000। তাহলে তুমি নিজেই এই দায়টা বের করতে পারো, দায় কত হয় তাহলে? 2,000। এবার দেখো এখানে এই পাশে 12,000, এই পাশে 12,000, সমান সমান, দুইটা সমান ইকুয়েশন। তারপর বলছে সম্পদ 5,000 টাকা কি করছে? সারা বছর সম্পদ 5,000 টাকা এবং দায় টাকা বৃদ্ধি পাইছে, তার মানে দুইটাই বাড়ছে। তাহলে সম্পদ ছিল 12, নতুন করে বৃদ্ধি পাইলো 5, তাহলে কত হয়? সম্পদ বছরের শেষে 17, বছরের শেষ সম্পদ হলো 17। আর বলছে দায় হচ্ছে 2,000 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে দায় কোনটা? এই যে দায় 2,000, এই দায় হচ্ছে 2,000 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে দায় কত হয়? দায় হচ্ছে 4,000। তার মানে চাইছে মালিকানা সত্ত্ব কত? তো দেখো এখানে আছে 17, এখানে আছে 17,000, আর এখানে আছে 4,000। তাহলে এখানে কত হবে? মিলাও, 17,000, 17,000 বানাতে হলে এখানে কত লাগে? 13,000। তাহলে এই যে বছর শেষে সমাপনী মালিকানা সত্ত্ব কত হইল? সমাপনী মূলধন অথবা মালিকানা সত্ত্ব অথবা স্বত্বাধিকার কত পাইলাম? 13,000 টাকা। সিম্পল না? পানির মতো সহজ। দেখো আবার এখানে আমরা করতে পারি, ধরো এখানে আছে 5 প্লাসে, এই যে এই লাইনটা নিয়েও করতে পারি। কিভাবে করি দেখো, এখানে আছে 5,000, এখানে আছে 5,000, হ্যাঁ, এই পাশে যেহেতু 5, এই পাশে 5 বানাইতে হবে, তাহলে এখানে কত আছে? 2, আর লাগে কত? 3, এই যে দেখো 3,000। তাহলে 10 আর 3 যোগ করলে কত হয়? 13,000। এভাবে করতে পারো, মানে যেভাবে তুমি চাও সেভাবে আনসার করতে পারবা। কি বুঝতে পারছেন সবাই? এই যে আমার স্নেহের ভাই বোনেরা, বুঝছেন কিনা বলেন? তারিন বলছো বুঝছি ভাইয়া। মিম, শাকিল, ওকে। তারপর 6 নম্বরে দেখো, নিচের কোনটি ধারা স্বত্বাধিকার পরিমাণ বৃদ্ধি করে? তাহলে বলো এখানে কোনটা স্বত্বাধিকার বাড়তেছে? এই যে স্বত্বাধিকার কোনটায় বাড়বে? এই যে ওই না, ওই তো স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব। এই উপাদানগুলোর মধ্যে দেখো কোনটার কারণে বাড়ছে, এখানে কি কি উপাদান দেওয়া আছে। মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম মানে কি? উত্তোলন। জীবন বীমা প্রিমিয়াম মানে হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলন যদি হচ্ছে তোমার করো, তাহলে স্বত্বাধিকার হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না, তাহলে এটা হবে না। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা উত্তোলন, এটাও হবে না, উত্তোলন বাড়ছে। ব্যবসার আয়কর প্রদান, এটাও উত্তোলন বাড়ছে। মালিক কর্তৃক ব্যবসার অতিরিক্ত মূলধন বিনিয়োগ, তাহলে এই যে এটা কি কারেক্ট আনসার। অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে তোমার এই মালিকানা সত্ত্বটা কি করবে? তখন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তখন মালিকানার সত্ত্ব কি করবে? বৃদ্ধি পাবে। বুঝতে পারছি সঞ্জিদা? ওকে। ক্লিয়ার তাহলে? 6 ঘ, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা আমি সলভ করে না দেই, এটা তোমরা নিজেরাই পারবা। আর যেহেতু লিখে দিছি কোশ্চেন আউট, ঠিক আছে, প্রশ্ন আউট। তারপরে সময় সেভ করার জন্য আমি লিখে দিচ্ছি। দেখো এ ইকুয়াল এল প্লাস ওই ছিল মূল সমীকরণ, আর এ ইকুয়াল এল প্লাস সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। এখানে আর এর পরিবর্তে অনেক সময়
আয়ও আসতে পারে। আয় মানে হচ্ছে ইনকাম, আর আর মানে হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল এল যোগ সি যোগ আর, এই যে আর এল হওয়ার প্লাস হওয়ার কথা, এটা রাইট না। এল যোগ ও ই মাইনাস আর, এটাও হবে না, এই দুইটাই ভুল। তারপর এল যোগ সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, তাহলে গ নাম্বারটা বাই এম কারেক্ট। ইয়েস, সাথে এম। গুড, এই তোমরা তো অনেক ভালো, সবারই তো মোটামুটি বেসিক ক্লিয়ার, এই ধুমসে কোশ্চেন আনসার করতে পারতেছে, মাশাল্লাহ। তারপর দেখো, একটি সম্পদ বৃদ্ধি পাওয়া, একটি সম্পদ হ্রাস পায়। এই যে এই প্রশ্নগুলো কিন্তু বিশ্লেষণমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু বিশ্লেষণমূলক কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন। এই যে দেখো কত সুন্দর করে বলছে, একটি সম্পদ যখন বৃদ্ধি পাবে অন্য একটি সম্পদ কি করে, হ্রাস পায়। তাহলে একটি সম্পদ বৃদ্ধি পাইলে আরেকটি সম্পদ কি করবে, হ্রাস পাবে। কোনটা? নগদে আসবাবপত্র ক্রয়, ইয়েস, নগদে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বৃদ্ধি পাবে আর নগদ টাকা হ্রাস পাবে, তাহলে এটা কারেক্ট। নগদে বিক্রি করলে, নগদে বিক্রি করছো তাহলে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। ব্যাংকে নগদ জমা, তার ব্যাংকে নগদ জমা এ বৃদ্ধি পাবে, এ হ্রাস পাবে, আর এখানে এ বৃদ্ধি পাবে আর ওই বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে না। হবে কি 1-3, 1-3। ওকে, সামনের দিকে অগ্রসর হচ্ছি। ধারে ক্রয়ের ফলে হিসাব সমীকরণ উপাদানগুলো প্রভাবিত হয়। ধারে ক্রয় ভাইয়া, জাবেদা করবা, জাবেদা করবা, ধারে ক্রয় জাবেদা করো। ক্রয় হিসাব ডেবিট করছে কিভাবে, ধারে, তাহলে প্রদায় হিসাব কি হবে, প্রদায় হিসাব হবে ক্রেডিট। তার মানে এখানে ওই হচ্ছে হ্রাস পেল, কারণ এটা একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ওই কি করে, ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পায়। আর এখানে প্রদায় নামক এলটাও কি করছে, বৃদ্ধি পাইছে, তাহলে এল বৃদ্ধি এবং ওই হ্রাস। কোন উপাদানগুলো প্রভাবিত হচ্ছে, ওই এবং এল, ওই এবং এল। নয়, আবার এম লিখছো কেন, এই কানিস ফাতিমা, শাকিলা তুই লেট করে আনসার দিচ্ছ কেন? নয়, বুঝতে পারছি। তো এই প্রশ্নগুলো হচ্ছে বিশ্লেষণমূলক কোশ্চেন, এই প্রশ্নগুলো হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন। ওকে, এবার উদ্দীপক পড়ো, উদ্দীপক পড়ো। গুড, তুমি তাহলে 9 আগে অ্যান্সার করছো, মাশাআল্লাহ।
10 M। ওরে গুড, এত তোমরা কনফিডেন্স নিয়ে আনসার করতেছো, গ্রেট, মাশাল্লাহ। তো দেখো জনাব রানার প্রারম্ভিক মূলধন কত জানিয়ে বিজনেস শুরু করছে, নগদ কত 1,20,000, আর 40,000 টাকার যন্ত্রপাতি, 20,000 টাকা ঋণ, তাহলে 1,20,000 আর 40 কত, 1,20,000 আর হচ্ছে 40, এটা লিখার দরকার নাই, 1,60,000, তাহলে কত হবে 1,60,000 M। ইয়েস। এখন অনেকে কি করবে, 1,60,000 না, 1,60,000 লিখবা, 60 লিখে 20,000 টাকাও লিখবা, তাহলে কত 1,80,000, অনেকে 1,80,000 টাকা লিখবা। যে বলতে পারো যে ভাইয়া উনি তো ঋণ নিয়েও বিজনেস শুরু করছেন, তাহলে হবে না কেন, আনসার 1,80,000, কিন্তু রং। দেখো যদি দায় নিয়ে বিজনেস শুরু করে তাহলে ওটা দায়, ওটা তার কিন্তু সম্পদ না। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে এই 20,000 টাকা যদি ঋণের তুমি জাবেদা করো তাহলে কী হয়, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তাহলে এই 20,000 টাকা নগদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে মালিকানার সাথে সাথে বৃদ্ধি পাবে। আবার দায় হিসাবে কী করতে হবে, বাদ দিতে হবে, তাহলে 20,000 টাকা যোগ আবার 20,000 টাকা বিয়োগ, আলটিমেটলি 1,60,000। এই জন্য অনেক সময় যদি তুমি এটাকে স্কিপও করো, ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন, সিকিউতে এই টাইপের কোশ্চেন ক নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে এই টাইপের কোশ্চেন, সিকিউর জন্য এই টাইপের কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এই টাইপের কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে ভাইয়া কত হয়, 1,60,000 হবে। সেই ক্ষেত্রে তুমি এটা বাদ দিতে পারো, আবার যদি দেখাও তাহলে নগদ নামক সম্পদ হিসাবে 20,000 টাকা বৃদ্ধি করবা, আবার ব্যাংক ঋণ নামক দায় বাদ দিয়ে দিবা, ঋণ তো নগদ টাকা আনছে, ইয়েস আনছে, এই জন্য তো তুমি যোগ করবা, আবার কি করবা, বাদ দিবা দায় যেহেতু। জানুয়ারি মাসের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, তার মানে মাসের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, তাহলে আমরা শুরুতে বের করলাম, শুরু কত বের করলাম, শুরুতে বের করছি মালিকানা সত্ত্ব, মালিকের মূলধন 1,60,000। তারপর দেখি জানুয়ারি মাসে পণ্য ক্রয় করছে 20, এটা হচ্ছে বিয়োগ, পণ্য বিক্রয় এটা যোগ, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তাহলে এই যে এটা কি করব, এটা হচ্ছে যোগ 80,000 টাকা, তাহলে কত 2,40,000, 2,40,000 থেকে ব্যয়গুলো বাদ দাও, ব্যয় আছে কি কি, পণ্য ক্রয় 50 আর উত্তোলন হচ্ছে 10, তাহলে 50 আর 10 এই দুইটা বাদ যাবে, তাহলে 60, 2,40,000 থেকে যদি হচ্ছে 60 বাদ যায় তাহলে কত 1,80,000, এই 1,80,000 টাকা সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব অথবা মূলধন। ইর্তিজা ইবনাত হচ্ছে সবার আগে আনসার করছে 1,80,000, 1,80,000 নাহলে তুমি 18,000 লিখছো, তাহলে কিন্তু রং, 18,000 টাকা লিখলে কিন্তু ভুল। এই যে তোমরা এই বিষয়ে খুব বেশি কেয়ারফুল থাকবা, হ্যাঁ, যে শূন্য গিয়ে একটা কম হয়ে যায় কিনা, বা আবির হোসেন শূন্য কম হয় কিনা বা বেশি হয়ে যায় কিনা, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, মনে থাকবে, ভুল করা যাবে না, এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। ক্লিয়ার? তাহলে 1,80,000। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা? দেখো সম্পদ ইকুয়াল দায়যোগ মালিকানা সত্ত্ব মূলধন, খরচ আয় ও প্লাস আছে উত্তোলন, তাহলে এটা কি কারেক্ট? এখন অনেকে বলতে পারে সম্পদ ইকুয়াল দায় যোগ মালিকানা সত্ত্ব, এখানে ধরো একটা চিহ্ন আসলো, হ্যাঁ, উত্তোলন যোগ আয় যোগ মাইনাস খরচ, তাহলে এটাও কিন্তু কারেক্ট হতো, আর প্রশ্নে দুইটাই কারেক্ট ছিল অপশনে, এখানে এই চিহ্নটা মুছে গেছে হয়তো, তার মানে ক এবং খ এই জন্য দিছে ওরা, যে ক এবং খ বিশেষ দ্রষ্টব্য, ক খ দুইটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ
তারপর ব্যবসার সম্পদের পরিমাণ কত বলো? ব্যবসার সম্পদের পরিমাণ কত? ব্যবসার সম্পদের পরিমাণ কত? সমীকরণ লিখে ফেলো, এভাবে লিখবা। ও লিখে দায় আছে কত? 20, ধরো দায় 20, মালিকানা সত্ত্ব কত? 30, 20 30 কত? 50। এটা হচ্ছে সম্পদ। বুঝতে পারছি? গত 5 দিন ধরে আমরা আমাদের ওকে, থ্যাংক ইউ। সো বলতে পারো যে ভাই আবার আপনি মাঝে মাঝে বসেন কেন? একটা না ক্লাস নিচ্ছি তো প্রবলেম হচ্ছে এই জন্য আর। ওকে, থ্যাংক ইউ ভাইয়া পুরা। তারপর বলছে পাওনাদারকে প্রদান হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে বলো? পাওনাদারকে প্রদান করে দিলে, যদি পাওনাদারকে আমরা প্রদান করে দেই, তার মানে পাওনাদার বা প্রদায় হিসাব নামক এই পাওনাদার হিসাব অথবা প্রদায় হিসাব নামক দায়টা তখন হ্রাস পাবে। আর পাওনাদারকে প্রদান করতে গিয়ে তোমার নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে। তাহলে দেখো এখানে দায়টাও হ্রাস পাচ্ছে, আর এখানে এ নামক সম্পদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের সম্পদের হ্রাস পাচ্ছে এবং দায়ও হ্রাস পাচ্ছে। সম্পদ দায় দুইটাই হ্রাস পাচ্ছে, সম্পদ এবং দায় দুইটাই হ্রাস পাচ্ছে। তার মানে সম্পদ এবং দায় দুইটাই কি করতেছে? এখানে হ্রাস পাচ্ছে। ঠিক আছে? তার মানে সম্পদ দায় দুইটাই হ্রাস পাচ্ছে। ওকে, দেন আমরা দেখব 15 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনে বলছে 1 লক্ষ টাকার প্রদায় হিসাব পুনর্নিষ্পত্তিতে 58,500 টাকা নিষ্পত্তি করা হল। তার মানে আমার প্রদায় হিসাব ছিল, ওই যে দেখো প্রদায় হিসাব যেহেতু পরিশোধ করছে, তার মানে প্রদায় হিসাব হয়ে যাবে ডেবিট, দায় কমে গেছে। করার কথা ছিল প্রাপ্ত ভারটা, দেখো প্রাপ্ত ভারটা তখন কি হবে? ক্রেডিট হবে। নগদান তখন কি হবে? ক্রেডিট হবে। তার মানে প্রদায় নামক 1 লাখ টাকা দায় আমার হ্রাস পাইছে। 98,500, তার মানে এখানে 1500 টাকা আমার ভারটা, এটা আমার আয়, আর এখানে 98,500 টাকা আমার নগদ টাকা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে যেহেতু ওই বৃদ্ধি পাইছে,
সম্পদ হ্রাস পাবে, দায়ও হ্রাস পাবে। ইয়েস, 1 2 3 4 5 সবগুলো কারেক্ট। বুঝতে পারছি? 15 কে হয় কীভাবে বলেন তো? জাবেদা লিখে দিলাম, তারপর আপনি লিখতেছেন 15 ক। ঋত্বিক রয়, যদিও কমেন্টগুলো দেখতে খুব কষ্ট হচ্ছে, দূরে দেখা যাচ্ছে না। বলো। তো এইগুলা বিশ্লেষণমূলক প্রশ্ন, একদম বিশ্লেষণ করতে হবে সুন্দর করে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি তো? তারপরে 16তে যাও। নিম্নের কোনটি হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী? মনে রাখবা, তোমার ব্যবহারকারী সব সময় শিখছো। এই বেটা, ব্যবহারকারী সব সময় শিখছো, তাই না? ইনশাআল্লাহ অ্যাডমিশনের সময় ট্রিক্স দিয়ে শেখাবো, এখন শেখাবো না। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে কি বাহ্যিক। এখন এই অভ্যন্তরীণ ব্যবহারকারী তো মুখস্থ করছো সবসময়, তো মনে রাখবো অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে অবশ্যই 1 নম্বর কন্ডিশনে 3টে কন্ডিশন মনে রাখবো। প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকবে সিদ্ধান্ত, আমি শুধু সিদ্ধান্ত লিখলাম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। 3 নাম্বার, অবশ্যই বেতনভুক্ত কর্মচারী হবে। যার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য মিলবে না, সে হবে বাহ্যিক ব্যবহারকারী। এখন আমি যদি বলি কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী, সবাই ভুল করবা আমি জানি। বলো, এটা সবাই ভুল করবা। উপরটা আনসার করা লাগবে না, এগুলো পানি, তুমি পারবা, পানির মধ্যে সহজ, আমি জানি। বলো কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী, এটা আনসার করো। তারপর বলো বিনিয়োগকারী অথবা শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী অথবা শেয়ার হোল্ডার এরা কোন ধরনের ব্যবহারকারী? আগে আনসার কর, কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী? কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী বলো। এটা করা লাগবে না রে বাবা, এটা তোরা পারবি আমি জানি, এটা তোরা সবাই আনসার করতে পারবে, এটা আমি জানি। ঠিক আছে, আমি যেটা বললাম এটা বলো। তাসনিম বলছে অভ্যন্তরীণ, আর বাকি? এই তোরা আনসার কর, আনসার কর, আনসার কর দ্রুত। মিমা আনসার কর। কথা বলে না, একটা করো, যে কোনো একটা করো। কর্মচারী অভ্যন্তরীণ, তারপরে একজন বলছে বাহ্যিক, আর দু একজন বাহ্যিক, মিম বলছে বাহ্যিক, বাহ্যিক। এখন বলো কারা রাইট? তোমাদের মধ্যে যুদ্ধ হচ্ছে এখন পর্যন্ত, যুদ্ধে হয়তো বাহ্যিক এগিয়ে আছে, 60% বাহ্যিক, 40% আছে অভ্যন্তরীণ। আরেকজন অভ্যন্তরীণ আনসার করছে অলরেডি। কি মনে হয়, কি মনে হয় কারা জিততে যাচ্ছে? 3টা কন্ডিশন লিখে দেওয়ার পরও যদি আপনি এই ভুলটা করেন, তাহলে এটা খুবই দুঃখের বিষয়। ঠিক আছে আবির হোসেন সাহেব, এই জন্য অনেক পড়াতে হয় না, যেখানে ভুল করবে না ততটুকু পড়ালেই হয়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তো দেখি ফাইনালি কারা জিততে যাচ্ছেন। তো প্রথমে আনসার বের করে দিলাম, যারা বাহ্যিক আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের জন্য ছোট একটা ক্লাব হতে পারে, যেহেতু তোমরা দিতে পারবে না, তোমরা যদি অফলাইন স্টুডেন্ট হলে বলতাম যে ক্লাব দিতে সবাইকে, হ্যাঁ করতালি দিতে। তো যারা বাহ্যিক আনসার করছো তারা রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর ঢাকা যারা আসো চলে আসতে পারো আমাদের অফিসে, গিফট থাকবে তোমাদের জন্য। অথবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখনও ঘুরো নাই, আমি যেহেতু ক্যাম্পাসে থাকি, ঘুরতে আসতে পারো, দেখতে পারো। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবারই টার্গেট থাকে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে প্রথম টার্গেট কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখতে পারো। প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখতে পারো। তো এই জন্য তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাও, দেখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নিজের ভিতরে একটা ইচ্ছা জাগবে, ইচ্ছা জাগ্রত হবে। ঠিক আছে, সুযোগ পেলে আসবা, ঘুরে যাবে। বিনিয়োগকারী বাহ্যিক, সেমভাবে শেয়ার হোল্ডারও বাহ্যিক। এখন দেখো কেন কর্মচারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে, মিলে গেছে। কর্মচারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে, নাই। কর্মচারী বেতনভুক্ত কর্মচারী, মিলে গেছে। তাহলে 2 নাম্বারটা কি কর্মচারীর আছে? কর্মচারী কি সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন না। সিদ্ধান্ত কে নেবেন? মালিক নেবেন। তাহলে কর্মচারী কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, দ্যাটস ওয়াই কর্মচারী কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না, কর্মচারী হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী। তাহলে কর্মচারী কোন ধরনের ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। এতটুকুই বলে দিলাম, এখন আইডেন্টিফাই নিজেরা করতে পারবা। তো এটা তো পানির মধ্যে সহজ ব্যবস্থাপক আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। কে পারছি? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী কারা? পাওনাদার, সরকার। ইয়েস, পাওনাদার, সরকার। 1 আর 3 ব্যবস্থাপক অভ্যন্তরীণ। এই তো সঞ্জিতা হচ্ছে আমার ব্যাখ্যাটা দিয়ে দিছি, কেননা কর্মচারীতে সিদ্ধান্ত নেয় না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে আবার আসছে। তো অভ্যন্তরীণ ব্যবহারকারীকে এখানে দেখো আর্থিক ব্যবস্থাপক। পারতেছি তো? পারতেছি? ইয়েস। তারপর বলছে নিচের কোনটি অনগত লেনদেন? স্থায়ী সম্পদের অবচয়। অনগত কোনটি? স্থায়ী সম্পদের অবচয়, এটা হচ্ছে অনগত লেনদেন। তাহলে স্থায়ী সম্পদের অবচয়টা কি? এটা হচ্ছে অনগত লেনদেন। তার মানে মনে রাখবা, এই যে অবচয়, অবলোপন, অবক্ষয়, এইগুলো হচ্ছে অনগত লেনদেন। তারপরে কুঋণ, তারপরে নিট মুনাফাকে সঞ্চিত হিসেবে স্থানান্তর, এই সবগুলো হচ্ছে অনগত লেনদেন। এটা 20 কোনটাকে হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয়? হিসাব বিজ্ঞানের ভিত্তি কি বলতো? হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি নয়, তাহলে দিব কি আমরা? লেনদেন। তাহলে আমরা কি দেব? লেনদেন। নিম্নের কোনটি ক্রেতা তৈরি করেন? ক্রেতা তৈরি করেন ডেবিট নোট। মনে রাখবা, একমাত্র এই নোটগুলোর মধ্যে ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। একমাত্র ক্রেতা তৈরি করেন শুধু একটা নোটে, সেটা হচ্ছে ডেবিট নোট। ক্রেতা শুধু একটা নোটেই তৈরি করেন, এটা হচ্ছে ডেবিট নোট। ক্রেতা শুধু একটি মাত্র নোটেই তৈরি করেন, সেটা হচ্ছে ডেবিট নোট। ঠিক আছে? এবং ডেবিট নোট হচ্ছে ধারে কৃত পণ্য ফেরত আসলে, ধারে কৃত পণ্য ফেরত আসলে, ধারে কৃত পণ্য ফেরত আসলে আমরা ডেবিট নোট তৈরি করি। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা? বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় সকল ধারে বিক্রয় নিয়ে। ধারে বিক্রয় নিয়ে তৈরি করা হয়, ধারে সমস্ত লেনদেন নিয়ে তৈরি করা হয় চালান। আর এই চালানের আরেকটা ইংরেজি নাম হচ্ছে কি? ইনভয়েস। চালানের ইংরেজি নাম কি? ইনভয়েস। চালানের ইংরেজি নাম হচ্ছে ইনভয়েস। ডেবিট নোট কে তৈরি করেন? ক্রেতা। ক্যাশ মেমো প্রস্তুত করেন কে? বিক্রেতা। ধারে ক্রয় কিন্তু ফেরত। এটা একটু করে দেয়, এগুলো তোমরা পারো না। এই বিশ্লেষণমূলক প্রশ্নগুলো তোমরা একটু বেশি বেশি সলভ করবা। বিশ্লেষণমূলক প্রশ্ন তোমাদের ভুল হয়, আমি বুঝতে পারছি। ধারে ক্রয় কিন্তু পণ্য ফেরত, ধারে ক্রয় কিন্তু পণ্য ফেরত আসলে জাবেদা কি হবে? ধারে পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত কি?
ক্রেডিট। এখন দেখো ক্রয় ফেরত, ক্রয় ছিল ব্যয়, ক্রয় ছিল কি ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, আর ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে এটা কি করতেছে, ব্যয়টাকে হ্রাস করতেছে, ক্রয় নামক ব্যয়কে হ্রাস করে দেয় ক্রয় ফেরত। তাহলে ক্রয় যদি হচ্ছে ব্যয় হয়, বিপরীত ব্যয় কি ক্রয় ফেরত, তাই তো? তাহলে এই যে দেখো এখানে ক্রয় ফেরত, এখানে ব্যয় হ্রাস পাচ্ছে, ব্যয় হ্রাস পাইলে মালিকানার সাথে কি করে, ব্যয় যদি হ্রাস পায় তাহলে মালিকানার সাথে কি করে, বৃদ্ধি পায়। তো এই যে ক্রয় ফেরতের এটা অনেকে দিতে পারবে না আমি জানি, এই জন্য আমি এটা করে দিলাম। আর এখানে দায়টাও কি করছে, বৃদ্ধি পাইছে, সরি দায়টা কি করছে তাহলে, যেহেতু ডেবিট হয়েছে হ্রাস পাইছে। তার মানে এম কারেক্ট অ্যান্সার। ওইটা বুঝতে পারছি, ওইটা কি বুঝতে পারছি? আবির হোসেন বলো ভাইয়া, তারিন, ইবনাত, ইর্তিজা, ইবনাত বলো, বুঝতে পারছি সবাই? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিব ক্লাসটি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা পার্টিসিপেট করছি ক্লাসে। তার আগে একটু বলে দিচ্ছি, এই মেথডটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু নোট করো। কে বলছিলা মজুদ পণ্যের হিসাব নিকাশ নিয়ে পড়াতে? কে বলছিলা মজুদ পণ্য, মজুদ পণ্যকে দুই ভাগে ভাগ করা হয়। নোট করো, নোট করো। নিত্য অবিরত, আরেকটা হচ্ছে কালীন বা কালান্তিক, কালীন অথবা কালান্তিক। নোট করো ভাইয়া পুরা। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, মজুদ পণ্যের আধুনিক পদ্ধতি। এটা কি? এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, মজুদ পণ্যের আধুনিক পদ্ধতি। হিসাবকাল, এটা সাথে সাথে পণ্যের হিসাব করা হয় প্রতিদিন, সাথে সাথে পণ্যের হিসাব করা হয়, বা দৈনিক লিখতে পারো। আর এটা হচ্ছে সনাতন পদ্ধতি মজুদ পণ্যের। আর এখানে হিসাবকাল শেষে গিয়ে আমরা হিসাব করি। মনে রাখবা, তারিন বলছো, ওকে গুড। তাহলে এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। আমরা এই পর্যন্ত যত জাবেদা দিয়েছি বা যত জাবেদা শিখছি, হিসাব বিজ্ঞানের যত জাবেদা আছে সব আমরা করতেছি কালীন বা কালান্তিক মেথডে। এই কালীন বা কালান্তিক মেথডে আমরা সব জাবেদা দিতেছি, কিন্তু তোমরা যখন ইউনিভার্সিটিতে আসবে বা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে, তখন কিন্তু ওই নিত্য অবিরত মজুদে কোশ্চেন আসবে। ও কোশ্চেন করছে তার মানে ওর জন্য আমি বলতেছি ব্যাপারটা এমন না, সবার জন্যই কিন্তু আনসার করে দিচ্ছি। মানে এটা সবার জন্য কিন্তু অনেক বেশি দরকার। এখন দেখো শুধু এতটুকু মনে রাখবা, তারিন, তারিন না, হ্যাঁ, এই যে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, বন্ধ পরিবহন, এই যে যেখানে ক্রয় থাকবে জাবেদায়, যেখানে ক্রয় থাকবে, ক্রয়টা তুমি এই নিত্য অবিরততে, এই নিত্য অবিরততে এই ক্রয়টা তোমরা মজুদ নামে লিখবা। কি নামে? মজুদ নামে লিখবা। এত বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা এখনই বুঝতে পারবা। মনে করো পণ্য ক্রয় করছো, তাহলে জাবেদা হবে কি? এই কালীন বা কালান্তিকে ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদাটা নিত্যতে এসে কি হয়ে যাবে, এই যে ক্রয়ের পরিবর্তে হয়ে যাবে মজুদ। হিসাব লিখলাম, বেশি লিখলাম না।
এটা হবে ডেবিট, আর এই নগদ নগদই থাকবে। তার মানে ক্রয় থেকে শুরু করে ক্রয় সংক্রান্ত যে খরচ বা ক্রয় ফেরত ক্রয় বার্তা আছে, ক্রয় বার্তাও থাকতে পারে, এইগুলো সব আমরা মজুদ নামে লিখব। এখন দেখো এখানে হিসাব সমীকরণে কি ছিল, এখানে ওইটা হচ্ছে হ্রাস পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পা, আর এখানে সম্পদ হ্রাস পাইছে। বাট এটা চেঞ্জ হয়ে এখানে দেখো সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। তো এটা দেখো হিসাব সমীকরণে কিন্তু পুরাই পরিবর্তন হয়ে যাচ্ছে, হিসাব সমীকরণে কিন্তু পুরাই পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? হিসাব সমীকরণে কিন্তু পুরাই পরিবর্তন হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সো এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস, থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স। সো হোপফুলি আমরা আবার আগামীকালকে তোমাদের আরও একটা ক্লাস নিব, ঠিক আছে? সো আজকে প্রথম ক্লাস ছিল। সো কেমন ছিল প্রথম ক্লাসটি আমার সাথে বলো তো, কেমন ছিল? বুঝতে পারছি তো সব ঠিকঠাক? আগে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। মনে রাখবা তোমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম, তোমার লাইফের টার্নিং পয়েন্ট হচ্ছে এই সময়টা। যে যতটুকু পরিশ্রম করবে ততটুকু রেজাল্ট পাবে, ঠিক আছে? সো যে যতটুকু পরিশ্রম করবে ততটুকু সময় পাবে। এই যে সময়টা, এই সময়টা ইউজ করলে তুমি হয়তো অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে। কেরিয়ারে যেটা স্বপ্ন দেখতেছো, যেই জিনিসটা এখন ড্রিম মনে হয়, সেটাও তুমি বাস্তবায়ন করতে পারবা। বিকজ মানুষ যা চায়, মানুষ যাই চায় তাই পায়, ঠিক আছে? চেষ্টা থাকা লাগবে, চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবা, ঠিক আছে? তো চেষ্টা করলে অবশ্যই পারবে। তো এই জন্য সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া থাকবে। হোপফুলি তোমরা অনেকে ভালো করতে পারবা। তবে এটার জন্য বুঝে বুঝে পড়তে হবে, টেকনিক দিয়ে পড়তে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে রাখবা, তোমার যে বাবা মা তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে, আমি সবসময় এটা বলি, সো তোমার বেস্ট মোটিভেশন হচ্ছে তোমার বাবা মা, প্যারেন্টস। সো তাদের জন্য কিছু করতে হবে, তাদের মুখে হাসি ফুটাতে হবে। আর এটার জন্য তুমি পড়াশোনা করে যদি ভালো কিছু উপহার দিতে পারো, এটাই হচ্ছে তোমাদের পক্ষ থেকে বেস্ট উপহার হবে তোমাদের বাবা মায়ের জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো হোপফুলি আমরা আর অনেক বেশি শিখাবো তোমাদেরকে এবং অনেক বেশি সময় দিব তোমাদের সাথে। মাত্র জার্নিটা শুরু হলো, ইনশাল্লাহ অ্যাডমিশনের পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। এবং এই যে এই 4-5 বছর, আমি 2021 এইচএসসি, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2021, তো তোমরা হচ্ছে 3-4 বছরের ছোটো হবে আমার। তো এই 3-4 বছরে আমার শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, প্রতি বছরেই চান্স পাচ্ছে। আমার স্টুডেন্ট আমার হলের জুনিয়র, ঠিক আছে? প্রতি বছরই চান্স পাচ্ছে। তো তোমরাও হয়তো এখন অনেকে অনেক জায়গায় অনেক দূর থেকে ক্লাস করতেছে, সিলেট, কক্সবাজার থেকে, হয়তো একদিন তোমাদের সাথেও দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ঠিক আছে? সো এটার জন্য স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার জন্য মানে দেখলেই হবে না, স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? সো চেষ্টা করো, তোমাদের সাথে ইনশাল্লাহ আমরা আসি, বা স্পেশালি আমি আসি, শেষ পর্যন্ত থাকবো। জার্নিটা মাত্র শুরু হলো, অনেক দিন থাকবো তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? তো আমরা বেশি বেশি বাসায় রিভিশন দেবো পড়াশোনাটা, হ্যাঁ, বেশি বেশি রিভিশন দেবো। তা আমি সময় নিচ্ছি না, তোমরা যেহেতু অনেক টায়ার্ড, শেষ করে দিচ্ছি এখন। অনেক ভালো কথা বললো, ভালো লাগবে না, হ্যাঁ, তো শেষ করে দিচ্ছি এই জন্য। আবির হোসেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।